আজকের গল্প এথিক্যাল হ্যাকার। আমি বাবলু আজকে আপনাদের এথিক্যাল হ্যাকারের গল্প শোনাচ্ছি। আজকে পর্ব নবম। এক সপ্তাহ পর ভোটের ফলাফল বার হয়। রণজয়ের কথা সত্যি হয়। 600 ভোটে জিতেছে দেবনারায়ণবাবু। গোপাল বুঝতে পারে গুরুর দাবার চালটা ভালোই দিয়েছে। গোপাল রণজয়ের সামনে গান করে, মা কারে তুই দিসমা হারিয়ে, কারে তুই দিসমা জিতিয়ে। রণজয় গোপালকে বলে, যা বুঝেছিস কাউকে বলার দরকার নেই। গোপাল বলে, গুরু এখন আর আমি বোকা নেই। আমার গালে চর মারার প্রতিশোধটা তুমি ভালোই জোরে মারলে। বেচারা সুটো মিত্তির। আজ রানাঘাটের ব্যবসায়ী সমিতির মিটিংয়ে প্রেসিডেন্ট হয় দেবনারায়ণ রায়চৌধুরী, সহকারী প্রেসিডেন্ট রণজয় চক্রবর্তী, সেক্রেটারি গোপাল রায়। দেবনারায়ণবাবুর কথা মতো এ মাসের মধ্যেই হাটকে ঢেলে সাজানো হয়েছে। গোপালের বাবা খাবারের দোকানটা ভালোই চলছে। সুভাষ মিত্তিরকে পার্টি থেকে শোকজ করেছে। দেবনারায়ণ রায়চৌধুরী আজ নির্দল পার্টির দল পরিবর্তন করে পুরনো পার্টিতেই যোগ দেয়। এখন দেবনারায়ণবাবুর উপর দলের অনেক দায়িত্ব দিয়েছে। গোপালের দিদি মিনময়ীর সঙ্গে অঙ্কের শিক্ষক অভিরূপের বিবাহ সম্পন্ন হয়। অনন্যা, বুড়ি ঠাকুমা ও দেবনারায়ণবাবুর সাহায্যেই এই বিবাহ কাজ সম্পন্ন হয়। রণজয়ের আজ ক্লাস 9-এর ফাইনাল পরীক্ষার ফলাফল বেরায়। রণজয় ফার্স্ট হয়েছে, ক্লাস 10-এ উঠল। গোপাল ও সব বন্ধুরা ভালোভাবেই পাশ করেছে। রণজয় তৈরি স্কুল ও কোচিং সেন্টার আগের চেয়ে স্টুডেন্ট অনেক বেড়েছে। একটা বছর অতিক্রম করে আজ দেবনারায়ণবাবু নিজের উদ্যোগেই রানাঘাট স্টেশনের কাছে সরকারি উদ্যোগে অনেকগুলো দোকান তৈরি করেছে। এগুলো বেকার যুবকদের মধ্যে ভাগ করে দেয়। অনুষ্ঠানে জেলার নেতা ও রানাঘাটের চেয়ারম্যান সাহেব সবার হাতে দোকানের চাবি তুলে দেয়। পার্টিতে দেবনারায়ণ রায়চৌধুরীর একটা ভালো ইমেজ তৈরি হয়েছে। আজ মাধ্যমিক পরীক্ষার ফলাফল বার হবে। স্কুলের সব ছাত্রছাত্রীরা ও অভিভাবক সবাই হাজির হয়েছে। অপেক্ষা করছে কখন ফলাফলের জানা যাবে। রণজয় অনেকগুলো স্টার পেয়ে পাস করেছে। বাকি স্টুডেন্টরা বেশিরভাগই ফার্স্ট ডিভিশন পেয়েছে। গোপালও ফার্স্ট ডিভিশন পেয়েছে। ক্লাস 11-এর ভর্তি হয়ে যায়। রণজয় সায়েন্স সাবজেক্ট নিয়েছে। গোপাল, তনুশ্রী, শশাঙ্ক আর্টস সাবজেক্ট নিয়েছে। গোপালের মন খারাপ। রণজয়ের আর গোপালের ক্লাস আলাদা। রণজয় গোপালকে বলে, ভালো করে পড়াশোনা কর, চাকরি করতে হবে তো। গোপাল রণজয়কে বলে, গুরু আমি তোমার অ্যাসিস্ট্যান্ট হয়ে থাকবো, আমার কোনো চিন্তা নেই। গোপাল বলে, তোকে তো নিয়ে আমারই চিন্তা বেশি। কিছুদিন পরেই একটা নামকরা সফটওয়্যার কোম্পানির সঙ্গে রণজয়ের যোগাযোগ হয়। তারা কয়েক কোটি টাকার বিনিময়ে রণজয়ের বানানো এটিএম মেশিনে সফটওয়্যার কিনতে চায়। এছাড়া এই সফটওয়্যারের আপডেট ও মেনটেন্সের কাজ একটা এগ্রিমেন্টের মাধ্যমে রণজয় নেয়। এই সফটওয়্যার কোম্পানির সিইও রণজয়ের হাতে চেক তুলে দেয়। রণজয়কে বলে, এত অল্প বয়সে তোমার এত গুণ, তোমাকে না দেখলে আমি বিশ্বাস করতে পারতাম না। তোমাকে আশীর্বাদ করি, তুমি অনেক বড় হবে। কিন্তু একটা কথা তোমাকে বলছি, তুমি একটা কর্পোরেট অফিস তৈরি করো, তাহলেই তোমার গুরুত্ব বাড়বে ও অর্থ বেশি পাবে। এইসব কাজের জন্য বাড়িতে বসে হয় না।
এই টাকা দিয়ে একটা জমি কিনে একটা অফিস তৈরি করো। বুড়ি ঠাকুমা সব শুনছিল। বলে, বাবা, কেমন জমি হলে ভালো হবে? সিও বলেন, মাসিমা, রেল স্টেশনের কাছে একটা বড় ফাঁকা জায়গা দেখছিলাম, ওটা হলে তো খুব ভালো হয়। বুড়ি ঠাকুমা বলে, ওটা আমার নাতি রণজয় জন্মের সময় ওর দাদু রণজয়কে দিয়ে গেছে। সিও বলে, বেশ তো। একটা কার্ড বার করে রণজয় হাতে দেয়, বলে, এই কোম্পানিগুলো কর্পোরেট অফিস তৈরি করে, এদের সঙ্গে যোগাযোগ করো, কোনো প্রয়োজন এলে আমি তোমাকে সাহায্য করব। কিছুদিন হলো রণজয়ের কর্পোরেট অফিস তৈরির কাজ চলছে। আজ সকাল সকাল এক মহিলা অনন্যার কাছে কান্নাকাটি করছিল। অনন্যা রণজয় গোপালকে ডাকে, বলে, দেখ, এটা রীতা, সঙ্গে এই ছোট ছেলে। গোপালদের বাড়ির কাছে ওর বাড়ি। বেচারা স্বামী 1 বছর হলো মারা গেছে, ওকে একটা কাজ দিতে হবে। কি কাজ দেয়া যায় বলতো? রণজয় বলে, রীতাদি, এতদিন তুমি কি কাজ করতে? রীতা বলে, একজন দিদিমণির বাড়িতে রান্না করতাম, গত মাস থেকে দিদি ট্রান্সফার হয়ে চলে যায়। রণজয় বলে, তুমি ইন্ডিয়ান, চাইনিজ সব রান্না পারো? রীতা বলে, হ্যাঁ ভাই, সব কিছু পারি। রণজয় কিছু একটা চিন্তা করে অনন্যাকে বলে, মা, আজ রবিবার ছুটির দিন, আজ রীতাদি তুমি আমাদের রান্না করো, ভালো টেস্ট হলে তোমার চাকরি পাকা। আজ 30 জনের রান্না করতে পারবে? রীতা বলে, ভাই, 30-40 জনের রান্না আমার কাছে কোনো সমস্যা হবে না। রণজয় অনন্যাকে বলে, মা, আজ রাতে আমাদের বন্ধুদের, দেবকাকুদের বাড়ি, গোবিন্দ কাকাদের বাড়ি, বাবার বন্ধু বিনয় কাকুদের বাড়ি, ডিএসপি স্যার, ওনাদের নিমন্ত্রণ করে খাওয়ালে কেমন হয়? অনন্যা বলে, খুব ভালো কথা। অনন্যা আর বুড়ি ঠাকুমা দুজনেই সবার বাড়ি নিমন্ত্রণ পর্ব সেরে ফেলে। এদিকে রণজয়, গোপাল ও শশাঙ্ক বাজার করা কেনাকাটা করে আনে। অনন্যা বুঝতে পারে ছেলের মাথায় একটা কিছু মতলব ঘুরপাক খাচ্ছে। আজ রাতে অনুষ্ঠানে নিমন্ত্রিত অতিথিরা সবাই রীতাদির রান্নার প্রশংসা করেছে। ডিএসপি অনুরাগবাবু রাঁধুনির প্রশংসা করে। রণজয়কে বলে, এইরকম সুস্বাদু খাবার মাঝে মাঝে আমায় খাইও। বাড়িতে উপস্থিত সবার সামনেই রণজয় বলে, রীতাদি, প্রতিদিন তোমার 15 জনের রান্না করতে হবে, সকাল বিকাল টিফিন, চা কফি, ছুটি সপ্তাহে একটা, তোমার হেল্পার থাকবে একজন, তোমার ও তোমার ছেলের খাবার ফ্রি। কত টাকা নেবে? রীতাদি বলে, 8,000 টাকা। রণজয় বলে, তোমাকে 10,000 টাকা দেব। তোমার ডিউটি কাল থেকে ঠাকুমার কাননবালা বাগান বাড়ি। ঠাকুমা চমকে ওঠে, বলে, মুখ পোড়া, তোর মতলবটা কি? রণজয় বলে, পরে বলবো। রণজয় গোপালকে বলে, মাঠের কোনায় যে বাড়িটা গান বাজনা শেখায়, তোরা যাকে তানসেন বলিস, মাকে নিয়ে গিয়ে একটা আলোচনা করবি। প্রতিদিন সন্ধ্যার বাগান বাড়িতে গান নাচ এর অনুষ্ঠান করতে হবে, প্রায় 30 মিনিট। ঠাকুমা প্রতিদিন সকালে ভগবত গীতা পাঠ করবে, সবাইকে শোনাবে। তনুশ্রী কাস্টমার ফোন ও অফিসের কাজ করবে। গোপাল সব কাজ ঠিক মতো হচ্ছে কিনা দেখবে। মা দেখবে কোন কাস্টমার কি খাবে ও তা সময় মতো দেওয়া। আর বাজার করার জন্য ক্লাবের 2 ছেলেকে কাজে লাগিয়ে দেব। সবার কাজ বুঝিয়ে দিলাম। আজ রাত 7টার সময় যাদের কথা নিয়ে আলোচনা করলাম তারা সবাই
ঠাকুমার বাড়িতে দেখা করবে। ওখানেই রহস্যভেদ হবে। এখন কোনো কথা হবে না। আর রীতাদি, তুমি সন্ধ্যায় টিফিন কি খাওয়াবে সেটা চিন্তা করো। সঙ্গে কফি ও পকোড়া থাকবে। বুড়ি ঠাকুমা হাসতে হাসতে বলে, রণ, আমি একটা রহস্য রোমাঞ্চ অনুভব করছি। ভালো লাগছে, চালিয়ে যা মুখ পোড়া। সন্ধ্যা 7টার পর বুড়ি ঠাকুমার ঘরে সবাই উপস্থিত হয়। রীতাদি মুড়ি মাখা সঙ্গে পেঁয়াজি ও বেগুনি নিয়ে আসে। কিছুক্ষণ পর কফি তৈরি হয়ে যায়। রণজয় এবার বলা শুরু করে, কলকাতা শহরে অনেক মানুষ কম বেশি টাকা পয়সা আছে, কিন্তু এতটাই ব্যস্ততার মধ্যে থাকে যার জন্য পরিবারগুলো ক্রমেই পাল্টে যাচ্ছে। স্বামী স্ত্রী, বয়স্ক মা বাবা, ভাই বোন, বন্ধুরা কথা বলা বা গল্প করার যেন জীবন থেকে চলে গেছে। এই সকল মানুষকে এখানে এনে সেই পুরনো দিনে ফিরিয়ে দেওয়ার জন্য একটু নিরিবিলিতে সেই গাছপালা, পুকুর, পাখির ডাক, একটা গ্রাম্য পরিবেশ, সবুজ ঘাসের ওপর হাঁটা, গাছের পাতা পোড়া গন্ধ, গাছ থেকে ফল পাড়া, ফুল তোলা, সূর্য ওঠা ও অস্ত যাওয়া, সকালে গীতা পাঠ করা শোনা, বিকালে গান নাচ দেখা, নিজেদের গানের লড়াই করা, ঠিক সময় পছন্দের খাবার পাওয়া, মাটির বাড়িতে থাকা অনুভূতি। কিন্তু সব ধরনের সুবিধা থাকবে, এইগুলো কে চায় না? এই সুবিধা 7 দিন আমরা দেব, অল্প কিছু টাকার বিনিময়ে। আমি ইন্টারনেটে কাননবালা বাগানবাড়ি নামে এই প্রজেক্টটা লঞ্চ করেছি ও অর্ডারও নিয়েছি। শুনলে তোমরা অবাক হবে, 6 মাসের বুকিং হয়ে গেছে। আমাদের হাতে 15 দিনের সময় আছে। এর মধ্যে গোটা 10টা ঘর করতে হবে, আরও অনেক কিছুই, রাস্তা, আলো, সব কিছু 10 দিনের মধ্যে হয়ে যাবে। একটা ভুল করেছি, সেটা ঠাকুমাকে কিছু না জানিয়ে। এই টাকা যা লাভ হবে তা স্কুলের কাজে লাগবে। ঘরের ভেতরে নিস্তব্ধ হয়ে গেল। বুড়ি ঠাকুমা এবার হাততালি দিয়ে বলে, সাবাস রণ, এই না হলে আমার নাতি, বলে জড়িয়ে ধরে। চোখটা মুছে বলে, মুখ পোড়া, তোর মাথায় এত অভিনব বুদ্ধিগুলো কোথা থেকে আসে? আর তোর না জানিয়ে ভালো কাজ করাটাকে আমি ওয়েলকাম জানাই। তোর দাদু আমাকে বলতো, তোমার বর্তমানে সব সম্পত্তির গৌরবের নামে লিখে দিও। গৌরব তোমাকে মায়ের মতন দেখে, ছোটবেলা থেকে তোমাকে মা বলে এসেছে। আমি বলতাম, দাঁড়াও, গৌরবের ছেলে যদি বাবার চেয়ে বেশি যোগ্য হয় তবে এই বিশাল সম্পত্তি আমার নাতিকেই দেব। তোর দাদু বলতো, ও মুখ পোড়া কলকাতা শহরের জল ছোট থেকে পেটে পড়েছে, ও শালা কি এখানে আসবে? আজ আমি খুব আনন্দিত যে আমার কথাটাই সত্যি হলো। পনেরো দিনের মধ্যে ঘর, রাস্তা, আলো ব্যবস্থা সবকিছু সুন্দরভাবে তৈরি হয়েছে। আজ থেকে অতিথিরা আসা শুরু করেছে। আমি বাবলু আপনাদের এতক্ষণ গল্প শোনাচ্ছিলাম। এই গল্পের পরবর্তী অংশ শুনতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটিকে একটা লাইক দিয়ে গল্পের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছাবে। আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।